দেখো আজকে পড়াবো তোমার কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, কিছু কথা আমাদের আগে বলতে হবে এটা বোঝার আগে, সেই পয়েন্টগুলো আমি লিখে নিচ্ছি, এক একটা করে বলছি। ঠিক আছে, দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলো তোমাদের রোমান্টিক এজের পোয়েট। রোমান্টিক এজ বলতে সেই এজটাকে বোঝানো হয় যে এজে কিটস, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কোলরিজ, বাইরন এরকম আরো অনেক পোয়েটরা লিখেছে। ঠিক আছে, এই এজের কি বৈশিষ্ট্য ছিল? এই এজের বৈশিষ্ট্য হলো যে স্পেশালি এটা নেচারকে রিলেট করে এই এজে কবিতা লেখা হয়েছে। নেচারকে কি বলবো, এক কথায় গডিফাই করা হয়েছে, নেচারকে ভগবান তুল্য করে তোলা হয়েছে। কেন? কারণ তার আগের এজে যারা লিখতো, তার আগের এজটা ছিল তোমার ভিক্টোরিয়ান এজ, রেনেসার পরের এজটা। সেই এজে যারা তোমার রাইটাররা ছিল বা পোয়েটরা যারা লিখতো, তারা তোমার জেনারেলি তাদের কোনো একজন বিলাভেডকে নিয়ে, তার এগেনস্টে তাকে নিয়ে ভালো ভালো কথা নিয়ে সেইটা লিখতো। ঠিক আছে, এই এজের পোয়েটরা এসে নেচারকে রিলেট করে বিভিন্ন রকম পোয়েমস লেখা শুরু করলো। ঠিক আছে, তাদের মধ্যে এরা হচ্ছে পায়োনিয়ার, এরাই হচ্ছে মেন পোয়েট যারা লিখেছে। ঠিক আছে, এবার নেচারটা হচ্ছে মেন টপিক এটা পোয়েমের। তার সাথে আর একটা জিনিস যেটা আমাদের ওয়ার্ডসওয়ার্থের পোয়েমে যেটা স্পেশাল থিওরি বা স্পেশাল ফিলোসফি পাওয়া যায়, সেটা হচ্ছে প্যান্থেইজম। প্যান্থেইজম মানে কি? প্যান্থেইজম মানে হচ্ছে যে কোনো নেচারে যে অবজেক্টগুলো রয়েছে বা নেচারে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলোর প্রত্যেকটার ক্রিয়েশনের মধ্যে ভগবানের দান আছে, মানে গড সবকিছুকে ক্রিয়েট করেছে। এই থিওরিটাকে বা এই তোমার ফিলোসফিটাকে বলা হয় প্যান্থেইজম। আর একটা কি প্যান্থেইজমের মূল বক্তব্য, যে যদি কেউ, কোনো মানুষের যদি শান্তি খুঁজতে হয় জীবনে, অথবা তার স্ট্রেসফুল লাইফ থেকে যদি সে একটু প্রশান্তি পেতে চায়, তাহলে তাকে নেচারের মধ্যে নিজেকে ডিভোট করতে হবে, নেচারের মধ্যে ফিরে যেতে হবে, যাতে তার মধ্যে শান্তি ফিরে আসে, বা সমস্ত তার স্ট্রাগল বা সাফারিং থেকে মুক্ত হওয়ার জন্য তাকে নেচারের সাথে নিজেকে কানেক্ট করতে হবে। এই থিওরিটা আমাদের এই পোয়েটরা বা স্পেশালি বলা যেতে পারে ওয়ার্ডসওয়ার্থের পোয়েমে আমরা এই জিনিসটা খুঁজে পাই। ঠিক আছে, এই পোয়েমটাতেও সেগুলো পাবো। আচ্ছা, এবার যদি আমি পোয়েমটার কথা বলি, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই পোয়েমটার যে কনটেক্সটটা বা এই পোয়েমটার যে প্রেক্ষাপটটা যদি আমি এটা ধরতে যাই, তাহলে হবে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরথির সাথে তোমার ফ্রান্সে যাচ্ছিল। ঠিক আছে, সেই সময় ফ্রান্সে যেতে গেলে তোমার লন্ডন থেকে ডোভার বলে একটা শহর আছে, সেই ডোভার শহর থেকে গাড়ি চেঞ্জ করে যেতে হতো। ঠিক আছে, গাড়ি বা যে সমস্ত যানবাহন সেই সময় ছিল সেটা চেঞ্জ করে সেই সময় যেতে হতো। এবার ডোভারে যাওয়ার জন্য লন্ডন থেকে ডোভারের মাঝখানে আমাদের এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা পড়ে। এবার সকালবেলা যখন ভোরবেলা যখন তার বোন ডরথির সাথে ওয়ার্ডসওয়ার্থ বেরিয়েছে, সেই ওয়ার্ডসওয়ার্থ বেরোনোর সময় ওই মাঝখানে ওয়েস্টমিনস্টার ব্রিজে এসে যখন দেখছে, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে লন্ডন শহরটাকে তারা দেখছে, এই মানে ওয়ার্ডসওয়ার্থ আর তার বোন দেখছে। এবং সেই যে লন্ডনের যে বিউটিটা দেখে সে প্রভাবিত হয়েছে এবং মুগ্ধ হয়েছে, সেই বিউটিটা উপরেই বর্ণনা করে এই পোয়েমটা আমাদের তৈরি। তাহলে কনটেক্সটটা বোঝা গেল কিভাবে হলো। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সনেট ফর্মটা। এটা হচ্ছে এক ধরনের সনেট। আচ্ছা, তোমরা জানো সনেট কাকে বলে? সনেট জানো না? জানো না? সনেট হচ্ছে 14 লাইন্সের পোয়েম। কি বললাম? 14 লাইন্সের পোয়েমকে বলা হয় সনেট। এই সনেটের স্রষ্টা, তার সনেট যে তৈরি করেছিল প্রথম, সে হচ্ছে ইতালিয়ার জিওকমা দি লেন্টিনি। ঠিক আছে, কিন্তু একে ফেমাস করেছে যে সে হলো পেট্রার্ক। কি বললাম? পেট্রার্ক। এবং এই সনেটের ফর্মটাকে বলা হতো পেট্রার্কান সনেট। এই যে ফর্মটাকে, যেটা হচ্ছে অক্টেভ 8 লাইন্স আর সেস্টেড 6 লাইন্স, বলছি ব্যাপারটা। এই যে ফর্মটাকে, এটাকে বলা হতো পেট্রার্কান সনেট। তাহলে কি বললাম? যে মূল আবিষ্কার করেছে তার নাম জিওকোমো দা লিন্টিনি, আর যে এটাকে ফেমাস করেছে বা এই ফর্মটাকে সবার কাছে পৌঁছে নিয়ে গেছে তার নাম হলো পেট্রার্ক। এইটা এক ধরনের পেট্রার্কান সনেট। ঠিক আছে, প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই অক্টেভে যে বিষয়টা বর্ণনা করছেন, ধরো ওয়েস্টমিনস্টার ব্রিজের সম্পর্কে তিনি বলছেন,
এবং শেষের যে পোর্শনটা লাস্ট 6 লাইন, সেখানে এই যে তোমার যে জিনিসটা বর্ণনা করছিল সেটার ব্যাপারে কোনো একটা কনক্লুশনে উনি পৌঁছেছেন। ঠিক আছে, এই সনেট ফর্ম আরো অনেকে লিখেছে, শেক্সপিয়ারের সনেট ফর্ম আলাদা, অন্যান্য ফর্মগুলো আলাদা আছে, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ যে ফর্মটা লিখেছে সেটা হচ্ছে পেট্রার্কান সনেট। কি নাম বললাম? পেট্রার্কান সনেট। ঠিক আছে, এই পেট্রার্কান সনেটের অক্টেভ আর সেস্টেট, অক্টেভে হচ্ছে মূল বিষয়টার বর্ণনা করছেন, আর সেস্টেটে গিয়ে সেটার কনক্লুশনে পৌঁছেছেন, কিছু একটা কনক্লুড করছেন, ওটা সম্পর্কে কিছু একটা তার মন্তব্য করছেন। ঠিক আছে, এটা হলো আমাদের সেস্টেট। ওকে, আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এটার উপর এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, যে কোন এতে লেখা হয়েছে, তোমার কোন ফরম্যাটে লেখা হয়েছে। এটা হবে হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। কি বললাম? আয়াম্বিক পেন্টামিটার। এটা কি জিনিস তোমাদের জানার দরকার পড়বে না, কারণ হচ্ছে এটা তোমাদের লাগবে না যে কোন জিনিসটা, কিন্তু আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে একটা ছন্দ, সেই ছন্দে পোয়েমটা লেখা হয়েছে। ঠিক আছে, এই ছন্দটা কিভাবে বোঝার দরকার নেই, এটা তোমাদের ক্লাসে লাগবে না। ঠিক আছে, আর এটার রাইম স্কিমটা মানে কোন ফর্মে লেখা হয়েছে, কোন এটা রাইম স্কিম বলতে দেখো তোমাদের পোয়েমটা একবার দেখো, রাইম স্কিম দেখো, প্রথমে লাস্ট যে ওয়ার্ডটা, সেই লাস্ট ওয়ার্ডটার উপর রাইম স্কিম তৈরি হয়। কি বললাম? লাস্ট ওয়ার্ডটা কি আছে? ফার্স্ট লাইনে ফেয়ার, তারপরের লাইনে কি আছে বলো? বাই। আচ্ছা, তারপরের লাইনে কি আছে? ম্যাজেস্টি। তারপরের লাইনে কি আছে? ওয়্যার। দেখো ফেয়ারের সাথে ওয়্যার, সেই জন্য এ মিললো, আর মাঝখানের দুটো লাইনে কি কি আছে দেখো? বাই আর ম্যাজেস্টি, বাই আর ম্যাজেস্টি মিললো, বি। ওকে, আবার সেকেন্ড যে 4টে লাইন মানে অক্টেভের লাস্ট যে 4টে লাইন, সেটা দেখো কি কি আছে দেখো? বেয়ার আছে, বেয়ারের সাথে ফিয়ার মিলছিল তো, ফিয়ার ফার্স্ট লাইনে ফিয়ার, আর এখানে লাস্ট লাইনে কি ছিল? দেখো ফার্স্ট লাইনে আছে ফেয়ার, লাস্ট লাইনে ছিল ওয়্যার, সেজন্য এ মিললো। আবার ফেয়ারের সাথে দেখো 5 নম্বর লাইনটা মিলছে বেয়ার, সেই জন্য এটা কি হবে? এ। তারপরে দেখো বেয়ারের পর কি আছে? লাই, যেটা বাই আর ম্যাজেস্টির সাথে মিলছে, সেজন্য বি ছিল, এখানে কি হবে? বি। আর লাস্টে কি আছে দেখো? স্কাই, সরি এয়ারটা কার সাথে মিলছে? এ এর সাথে মিলছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ফর্মটা বুঝতে পেরেছো? এই তো ফেয়ার বাই ম্যাজেস্টি ওয়্যার, ফেয়ারের সাথে ওয়্যার মিলছে এ, আর এটা হচ্ছে বি ধরলাম, বি এ। আবার দেখো বেয়ার এ, লাই এ, বি, স্কাই বি, আর এয়ার এ। এটা বোঝা গেল? বি এ, এটা হচ্ছে অক্টেভ গেল। এবার সেস্টেটটা দেখো, তুমি ওকে শেয়ার করো ওটা, সেস্টেটটা দেখো। তারপর কোথা থেকে সেস্টেট শুরু হচ্ছে? স্টিপ। দেখো স্টিপ হিল, এই ভালো করে দেখো, স্টিপ হিল ডিপ, তাই তো? স্টিপ হিল ডিপ, স্টিপটা একটা মিলছে, তার সাথে ডিপটা মিলছে, ওটা আমি কি দেবো? সি। না, এ দিলে তো হবে না, এ তো অন্য কিছু ছিল, এ আর ছিল, বে আর ছিল, ওটা নয়। এবার হচ্ছে সি। দেখো সি এর সাথে সি মিলছে, আর ডি একটা এলো। এবার দেখো ডি এর সাথে লাস্ট 3টে লাইনের প্রথমটা মিলবে। দেখো কোথা গেল? উইলটা দেখো মাঝখানে ছিল, ডি এ ছিল, এবার ডি আগে হবে, ডি সি ডি। বোঝা গেল রাইম স্কিমটা? এই রাইম স্কিমে লেখা হয়, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। যা বললাম প্রত্যেকটা জিনিসের উপর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এখন লিখিয়ে দেবো, অসুবিধা নেই কিছু। বোঝা গেল? এই হলো আমাদের অ্যাবাউট দ্য পোয়েম, আর এই কনটেক্সটটা বলার ছিল। এবার আমাদের পোয়েমটা পড়তে হবে, পোয়েমটা বার করা হবে। ওইটা করো, তুমি দিয়েছি, করো। তারপর তোমাদের করো। না। আচ্ছা, পোয়েমটা বার করো এবার সবাই। এই যা বোঝালাম, এর মধ্যে কোনো প্রবলেম আছে তোমাদের? কোনো অসুবিধা নেই তো? তোমাদের কোনো অসুবিধা নেই? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পোয়েমটা।
আচ্ছা, তাহলে আমি কনটেক্সটটা তোমাদের কি বললাম, যে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে কিসের ব্যাখ্যা করছে, লন্ডন শহরটার ব্যাখ্যা করছেন উনি। এবার দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, কি বলছে, পৃথিবীর এর থেকে সুন্দরতর জিনিস আর কিছু দেখাবার নেই। কোনটার থেকে সুন্দরতর জিনিস বলছে, ওই লন্ডন শহরটা। কোথা থেকে দেখছেন উনি, ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে। বলছে পৃথিবীর এর থেকে সুন্দর কিছু জিনিস দেখাবার নেই। দেখো এই কথাটা কি উনি একটু বাড়িয়ে কথাটা বলছেন না, মানে মনে হচ্ছে না যে এটা একটু কোনো এক্সাগারেটেড টোনে বলছেন, যে এটা কি হতে পারে যে ওর থেকে বেশি সুন্দর পৃথিবীতে আর কিছু নেই, ওর থেকে তো আরো সুন্দর জিনিস আছে। কিন্তু পোয়েট এতটাই তিনি মুগ্ধ হয়েছেন লন্ডন শহরটাকে দেখে, যে ওইটাকে বলছে যে পৃথিবীর এর থেকে বেশি সুন্দর জিনিস দেখাবার আর কিছু নেই। এই যে বাড়িয়ে বলা, এটা একটা ফিগার অফ স্পিচ, যেটার উপর তোমাদের প্রশ্ন আসবে, এটা পাশে লিখে নাও। এটাকে বলা হয় হাইপারবোল, HYPER HYPERBOLE, HYPERBOLE, মানে কোনো কিছুকে বাড়িয়ে বলা। এতটাই মুগ্ধ হয়েছেন যে কোনো কিছুকে বাড়িয়ে এক্সাগারেটেড টোনে বলছেন উনি, এটাকে বলা হয় হাইপারবোল। ঠিক আছে, এবার দেখো, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। দেখো এখানে কি বলছে, ডাল উড হি বি অফ সোল। ডাল মানে কি, হ্যাঁ না, এখানে ডাল মানে অসুন্দর নয়, এখানে ডাল মানে বলতে চাইছে যার মধ্যে সৌন্দর্য বোঝার বোধটা নেই, সেই বোধ নেই, নির্বোধ যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ নেই, সংবেদনশীলতা নেই। ডাল উড হি বি অফ সোল মানে এমন একজন তার মধ্যে ওই বোধটা নেই। কেন বোধটা নেই, বলছে হু কুড পাস বাই আ সাইট সো টাচ ইন ইটস ম্যাজেস্টি, বলছে এমন সুন্দর একটা জায়গা বা দৃশ্য যেটা এমনই রাজকীয়, ম্যাজেস্টি মানে কি, যেটা রাজকীয়, যার রাজকীয়তাটা এত সুন্দর, এই দৃশ্যটা কেউ না দেখে পাশ কাটিয়ে যদি চলে যেতে পারে, তাহলে তার সোলটা খুবই ডাল, মানে তার সোলটা মানে সে খুবই নির্বোধ, বা তার সৌন্দর্য বোঝার কোনো মানসিকতা নেই। বোঝা গেল জিনিসটা? তারপর দেখো এই দুটো লাইনে অসুবিধা নেই কোনো। দিস সিটি নাও ডাথ লাইক আ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। দেখো দিস সিটি নাও ডাথ মানে কি, ডাথ মানে এটা একটা আর্কেইক ফর্ম অফ ওয়ার্ড, মানে এটা পুরনো আগে পোয়েটিক ফর্মে ব্যবহার করা হতো। ডাজ DOES লিখে নিতে পারো। দিস সিটি নাও ডাজ লাইক আ গার্মেন্ট উইয়ার, মানে দিস সিটি উইয়ার বা দিস সিটি ডাজ উইয়ার লাইক আ গার্মেন্ট, মানে কোনো একটা পোশাকের মতো করে এই সিটিটা যেন পরে আছে। কি পরে আছে, পোশাক যেমন পরে থাকা, বলছে যেন কোনো পোশাকের মতো করে এই সিটিটা বা এই লন্ডন সিটিটা পরে আছে। কি পরে আছে পরে বলছি, আগে বলো যে দিস সিটি উইয়ার মানে এই সিটিটা কোনো একটা পোশাক পরে আছে। মানে এখানে কি বলা হচ্ছে না যে একটা শহরকে একটা মানুষের মতো করে গুণ দিলাম, যে সে একটা পোশাক পরে আছে। এই যখন আমি মানুষের মতো করে কোনো অবজেক্টকে কোয়ালিফাই করি, তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এটা লিখে নাও, এটা একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। মানে যেটাকে আমি মানুষের মতো করে কোনো অবজেক্টকে কল্পনা করলে সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এটা লিখে নিয়ে তারপর আমি বলছি, দেখো দিস সিটি নাও ডাজ লাইক আ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। আমি তোমাদের বলেছিলাম যে পোয়েট আর ডরোথি মানে তার সিস্টার কখন বেরিয়েছিল, একদম ভোর সকালবেলা। সেই সকালবেলার যে সৌন্দর্যটা যেন ওই সিটিটা বা যেন ওই শহরটা ধারণ করে রয়েছে, পোশাকের মতো করে ধারণ করে রয়েছে। সেই কোনটাকে, সেই শহরের সকালের যে সৌন্দর্যটা। এখানে সকালের কোনো সৌন্দর্য আলাদা করে কেন হচ্ছে, কারণ লন্ডন তখনকার দিনে যে সময় লিখছেন তিনি, সেটা হচ্ছে তোমার সেপ্টেম্বর 3, 1802। এই সময় লন্ডনের যে সিটিটা, সেই সিটিটা একটা ব্যস্ততম সিটি থাকতো। সেই সময় সমস্ত মানুষের কোলাহল, সমস্ত মানুষের ব্যস্ততা এই সিটিতে পরিপূর্ণ থাকতো। কোন সময়, এই
তোমার দিনের বেলা, যখন বেলা হয়ে গেছে, মানুষের ব্যবসায়িক কাজ বলো সবকিছু সময় সেইটা। কিন্তু সকালবেলা একদম ভোরবেলা তখন কি কোনো ব্যবসায়ী বা কোনো কিছু যানবাহন চলাচল করে? তখন তো কোনো যানবাহন চলাচল করে না। তখনের সিটিটা খুবই শান্ত, খুবই মানে কি বলবো, এয়ারে কোনো পলিউশন নেই, একদম শান্ত যে সিটিটা, সেই সকালে শান্ত স্নিগ্ধ সিটিটার পোশাকের মতো করে যেন সিটিটা পরিহিত করে আছে। বোঝা গেল? এবার এই সিটিটা কেমন বলছে, সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট মানে কি নিস্তব্ধ, আর বেয়ার মানে কি উন্মুক্ত। উন্মুক্ত মানে কি, মানে খোলা, খোলা আকাশের নিচে উন্মুক্ত। সাইলেন্ট বেয়ার কোনগুলো সাইলেন্ট বেয়ার এবার বলছে, দেখো সাইলেন্ট বেয়ার শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস, লাই। কোনগুলো? শিপস মানে জাহাজ, তারপর কি বলছে টাওয়ার্স। টাওয়ার্স মানে কি, না টাওয়ার মানে হচ্ছে মিনার, যেটা টাওয়ার আর কি। গম্বুজ হচ্ছে ডোমসটাকে বলা হয়, যেটা গম্বুজ, গম্বুজ আকারের ডোমস বলা হয় ওটাকে। তারপর হচ্ছে থিয়েটার্স, টেম্পলস, লাই, মানে এগুলো এগুলো যেন শুয়ে আছে সাইলেন্ট বেয়ার অবস্থায়। কেন সাইলেন্ট বেয়ার? কারণ সকালে কোনো ব্যস্ততা নেই, মানুষের যানবাহন চলাচল নেই, কোনো শিপ চলছে না, জাহাজ চলছে না, মানুষ সবাই ঘুমিয়ে আছে, এই সময় মানুষ ঘুমিয়ে আছে। ঠিক আছে, তারপর দেখো ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ওপেন আনটু দ্য ফিল্ডস মানে কি? ফিল্ডস বলতে তখনকার শহরে যে পুরোটাই একদম শহরের ঘর বাড়ি তা নয়, ওখানে ফিল্ডসও ছিল, মানে হয়তো পুরো একটা জায়গা, তার মধ্যে ওই লন্ডন শহরটাতে অনেক ঘর বাড়ি ছিল বা ব্যস্ততম শহর ছিল, বিল্ডিং ছিল, কিন্তু তার চারিপাশে তো ফিল্ড সবকিছু ছিল। বলছে যখন ওপর থেকে ব্রিজ থেকে যখন উনি দেখছেন, বলছে ওই যেন ফিল্ডের ওপর যেন ওইগুলো, ওই টাওয়ার্স ডোমস গুলো যেন সাইলেন্ট বেয়ার অবস্থায় যেন শুয়ে আছে বা রয়েছে, যেন সাইলেন্ট বেয়ার অবস্থায়। তারপর দেখো নেভার ডিড, আচ্ছা এখানে দেখো আট লাইন শেষ হয়নি, আচ্ছা একটুখানি বাকি আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সমস্ত কিছু যেন চকচক করছে এবং ঝকমক করছে ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস এয়ার মানে কি? কোনো ধোঁয়া নেই। কেন ধোঁয়া নেই? কারণ যানবাহন চলাচল হচ্ছে না বা কোনো রকম ধোঁয়া কিছু নেই, একদম সকালের আকাশ, কোনো আকাশ পরিষ্কার, সেই জন্য স্মোকলেস এয়ারে সবকিছু যেন ঝকমক চকমক করছে। কেন ঝকমক করছে আগে বলো, যে সকালে কেন ঝকমক করছে কেন? কারণ সূর্যের আলোটা সবে সবে ওটার ওপর পড়েছে, আর যখন সকালের আলো যখন পড়ে তখন ওটা কি চকচক করছে সবকিছু জিনিসগুলো ওপর থেকে যখন উনি দেখছেন। দেখো এখানে আমাদের অক্টেভ শেষ হয়ে গেল, ব্যাখ্যা করাটা শেষ হয়ে গেল। এবার তিনি একটা কনক্লুশনে পৌঁছাচ্ছেন। এবার দেখো নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। কি বলছে? সূর্য এইরকম ভাবে তার প্রথম স্প্লেন্ডারে, মানে তার প্রথম যে আভা পড়ছে, সেই প্রথম আভাতে এত সুন্দর করে স্নিগ্ধভাবে এটাকে প্লাবিত করেনি এই জায়গাগুলো। কোনগুলো? ভ্যালি, রক, হিল, মানে এই উপত্যকা, পাহাড়, পর্বত যেগুলো সেখানে ছিল, সেগুলোকে এত সুন্দর করে যে সূর্যের প্রথম স্প্লেন্ডার, সূর্যের যে প্রথম আলো এত সুন্দরভাবে কখনো প্লাবিত করেনি, বা এত সুন্দরভাবে আলোটা কখনো পড়েনি। নেভার স, দেখো এটা একটা কনক্লুশন টানলো, যে কখনো এরকম দেখেননি। এতক্ষণ ব্যাখ্যা করছিলেন, কিন্তু এবার কনক্লুশন টানছেন যে কখনো এত সুন্দর জিনিস দেখা যায়নি পৃথিবীতে। এবার দেখো নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। বলছে এত সুন্দর শান্তি বা প্রশান্তি বা এত সুন্দর পিস, এত সুন্দর শান্ততা বা স্নিগ্ধতা আমি কখনো অনুভব করিনি। দেখো এখানে আমাদের পোয়েটের কোন ফিলোসফিটা প্রকাশ পাচ্ছে? প্যান্থেইজম। যে এত সুন্দর শান্তি, যেখানে মানুষ এসে শান্তি খুঁজে পায় নেচারের মধ্যে। যদিও এটা একটা নেচারের পার্ট হচ্ছে না, মানে যদিও এটা নেচার নয়, লন্ডন সিটিটাকে বোঝাচ্ছে, কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা তো উনি ব্যাখ্যা করছেন, যে সকালের যখন সূর্য উঠছে এবং শান্ত স্নিগ্ধ যে একটা শহর, আকাশে কোনো স্মোক নেই, একটা নেচারের ফেনোমেনাই তো উনি ব্যাখ্যা করছেন। সেটাই বলছে যে নেচারের মধ্যে এসে যে এই শান্তি বা প্রশান্তিটা খুঁজে পাওয়া যায়। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এত সুন্দর প্রশান্তি আমি না কখনো দেখেছি,
না কখনো অনুভব করেছি। কে বলছে? ওয়ার্ডসওয়ার্থ, পোয়েট। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার, আচ্ছা এখানে কোন রিভারটার কথা বলেছে? টেমস রিভার। সেই টেমস রিভার কখনো এই মানে গ্লাইডেড, গ্লাইডেড মানে এই যে ফ্লো, মানে বয়ে যাচ্ছে, নদী, নদী বয়ে যাচ্ছে অ্যাট ইজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছার মতো করে। কেন নদী তার নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে এখানে বলছে? কেন? কি? হ্যাঁ, কোনো যানবাহন চলাচল করছে না, কোনো অন্য গতি আর নদী নিচ্ছে না, নিজের গতিতে নদী সেই সময় বয়ে যাচ্ছে, এইটাই কারণ। ডিয়ার গড, ডিয়ার গড মানে একটা এক্সপ্রেশন অফ ওয়ান্ডার। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। বলছে ও ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বলছে এই এত সুন্দর একটা দৃশ্য অথচ প্রত্যেকটা ঘর যেন ঘুমিয়ে আছে। আচ্ছা ঘর ঘুমিয়ে আছে মানে কি? ঘরের মানুষজন ঘুমিয়ে আছে, এখানে ঘর ঘুমিয়ে নেই। এখানেও একটা ধরনের পার্সনিফিকেশন হলো, এটাকে পার্সনিফিকেশনও বলা হয়। আর একটা বলা হয় ট্রান্সফার্ড এপিথেট, মানে যখন মানুষের কথা বলছি কিন্তু মানুষের জায়গায় ঘরটার কথা বলে মানুষের কথাটা বোঝাচ্ছি, এটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। এটা একটা তোমার ফিগার অফ স্পিচ। এখানে পার্সনিফিকেশনও হচ্ছে, ট্রান্সফার্ড এপিথেটও হচ্ছে। কি বলছে? এই দেখো, দ্য রিভার গ্লাইডেড, সরি, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। বলছে এত সুন্দর একটা দৃশ্য দেখার পরেও এই ঘরগুলো বা এই ঘরের মানুষজনগুলো এখনো ঘুমিয়ে আছে, বা তারা এই দৃশ্যটা দেখতে পাচ্ছে না। কারণ এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না, এটা ওই ব্যস্ত কোলাহল শহরে এই শান্তি বা প্রশান্তি খুঁজে পাওয়া যায় না, যেটা এই সময় খুঁজে পাওয়া যাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আচ্ছা মাইটি হার্ট মানে কি বলতে চাইছে এখানে বলো তো? মাইটি হার্ট মানে কি? মাইটি হার্ট মানে সেই শক্তিশালী হৃদয়টা। শক্তিশালী হৃদয় বলতে এখানে বলতে চাইছে সেই শহরের যে ব্যস্ততা বা শহরের যে কোলাহল, যে শহরের যে মানুষের যে আদান প্রদান, বা সেই সময়টা এখন ঘুমিয়ে আছে, সেইটা এখন আর এই শহরে নেই। ফলে সেই শহরের ব্যস্ততম যে শহরটা সেটা এখন যেন ঘুমিয়ে আছে, অর্থাৎ শহরটা যেন এই সময় ঘুমিয়ে আছে। বোঝা গেল বিষয়টা? মাইটি হার্ট বলতে কি বোঝা গেছে? সবটা বোঝা গেল পয়েন্টটা? কোনো জায়গায় কোনো প্রবলেম আছে তোমাদের? স্টিপ মানে এখানে সূর্যের যে আলোটা পড়ছে, মানে সূর্যের যে রশ্মিটা প্লাবিত করছে জায়গাগুলোকে, সেটাকে বলা হয় স্প্লেন্ডার। মানে সূর্যের প্রথম প্রভাটাকে বলছে ফার্স্ট স্প্লেন্ডার। ঠিক আছে?